স্বাগত নিউজ 24 দিনের সংবাদে সাথে আছি আমি তাবসুম আহমেদ। 10 বছর আগে রাজধানীর অদূরে সাভারের আমিনবাজারের বড়দেশী গ্রামে 6 ছাত্রকে পিটিয়ে হত্যা মামলায় 13 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 19 জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড আর 25 জন খালাস পেয়েছেন। ঢাকা জেলার দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ ইসমত জাহান আজ বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন আব্দুল মালিক, সাইদ মেম্বার, আব্দুর রশিদ, ইসমাইল হোসেন, জমশের আলী, মীর হোসেন, মুজিবুর রহমান, আনোয়ার হোসেন, রজ্জব আলী সোহাগ, আলম, রানা, আব্দুল হামিদ ও আসলাম মিয়া। এছাড়া এরই মধ্যে মারা যাওয়া 3 জনকে খালাস দিয়েছেন আদালত। যত লং টাইম লাগছে কিন্তু এরপর আমরা সন্তুষ্ট এবং ন্যায়ের যে একটা বিচার আছে সেটা হচ্ছে এই ফাঁসিটা মানে ওদের কার্যকর হয় আর উচ্চ আদালত থেকেও যে এটা বহাল থাকে এটাই আমরা চাই। একটা ছেলে আমার এই ছেলে যাবজ্জীবন দিতে আমি কেমনে আমার এই পোলার আমি কেমনে পাবো? যদি আমার ছেলে যদি একটু নিচে নামতো মনের শান্তি দিতাম যে পাপ করছে শাস্তি। 92 জন সাক্ষীর মধ্যে 55 জন সাক্ষীর পরীক্ষা করা হয়েছে। এই 55 জন সাক্ষীর পরীক্ষার বিবেচনা করে মাননীয় আদালত সুচিন্তিতভাবে সুষ্ঠু রায় দিয়েছে। এটা ইনজাস্টিস হয়েছে কারণ এই মামলা প্রসিকিউশন টোটালি ফেলিওর হয়েছে এই মামলাটা প্রুফ করার জন্য। এই জিনিসগুলি বিবেচনা না করেই আসামিদের একটা বিতর্কিত রায় দিয়েছে, যেটা আসলে আমরা উচ্চ আদালতে যাবো, আমরা আপিল করবো। দীর্ঘ 8 মাস অপেক্ষা শেষে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। করোনার কারণে এবছর 3টি নৈর্বাচনিক বিষয়ের 6টি পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ প্রথম দিন এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা। সকালের পরীক্ষা সকাল 10টা থেকে শুরু হয়েছে, 11:30টায় শেষ হয়। বিকেলের পরীক্ষা দুপুর 2টা থেকে বিকেল 3:30টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি জানিয়েছেন, করোনার কারণে প্রয়োজন হলে আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হতে পারে। আবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয় এমন পরিস্থিতি যেন না হয়, কিন্তু যদি তেমন পরিস্থিতি হয়, যদি পরিস্থিতির কারণে প্রয়োজন হয়, অবশ্যই আমরা যে কোনো সিদ্ধান্ত আমাদের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যে কোনো সিদ্ধান্ত প্রয়োজন হবে আমরা তা নেব। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে থাকা শিক্ষার্থীরা আবার রাজপথে নেমেছেন। সহকর্মী নাইমাল জিকো আছেন রামপুরা এলাকায়, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। জিকো, পুলিশ বলেছিল যেহেতু তাদের দাবি সরকার এরই মধ্যে মেনে নিয়েছে, তাই তাদের আন্দোলন করার আর কোনো সুযোগ নেই। এই কারণে সকালে যে মানববন্ধনটি হওয়ার কথা ছিল সেটি শিক্ষার্থীরা করতে পারেননি। এই মুহূর্তে শিক্ষার্থীদের অবস্থান এবং কি বলছেন তারা আমাদেরকে জানাবেন। জি, যেমনটি বলছিলেন যে সকালে শিক্ষার্থীদের অবস্থান নেওয়ার কথা থাকলেও পুলিশি বাধার কারণে কিন্তু সেই শিক্ষার্থীরা অবস্থান নিতে পারেনি। কিন্তু ঠিক দুপুরবেলা তারা কিন্তু একত্রিত হয়েছেন এবং শান্তিপূর্ণভাবেই তারা মানববন্ধন করেছেন। তাদের কাছ থেকে আসলে আমরা জানতে চেয়েছিলাম যে এখনও কেন আন্দোলন, যেহেতু বেশ কিছু তাদের মূল যেই দাবি ছিল হাত ভাড়ার, সেটি কিন্তু মেনে নেওয়া হয়েছে। তো আসলে কেন তারা এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছে সেটি জানতে চেয়েছিলাম। তারা যেটি জানিয়েছেন যে তারা আসলে এখন পর্যন্ত নিরাপদ সড়কের যে দাবি সেটি কিন্তু এখনো তাদের পূরণ হয়নি এবং তারা বেশ কিছু শর্ত দিয়েছেন। সেই শর্তগুলোও কিন্তু মেনে আসলে নিরাপদ সড়ক সেটি আসলে বাস্তবায়ন করার একটি তারা দাবি জানিয়েছেন। তো এখন পর্যন্ত শিক্ষার্থীরা কেন আন্দোলন চালিয়ে যাচ্ছেন আমরা যদি একটু আপনার সাথে কথা বলতে চাই যে এখন পর্যন্ত আপনাদের তো বেশ কিছু দাবি মেনে নেওয়া হয়েছে, তারপরও কেন এই আন্দোলন? কি দাবি মেনে নেওয়া হয়েছে? অর্ধেক ভাড়ার যেই দাবিটি দিয়ে শুরু হয়েছিল সেটি মেনে নেওয়া হয়েছে। সেটা আপনাদের কি অবস্থা? সেটা শিক্ষার্থীদের জন্য এই দাবি মানা হয়েছে, কিন্তু এই দাবি সরকারের পক্ষ থেকে মানা হয় নাই। মালিক পরিবহন সমিতি তারা বলেছে, কিন্তু তাদের তো এখানে বলার বিষয় না। এটা একটি রাষ্ট্রীয় প্রশ্ন, রাষ্ট্রের প্রশ্ন, রাষ্ট্র এই সিদ্ধান্তটা নেবে এবং সেটা শুধু মুখে নয়, সেটা আইনের প্রজ্ঞাপন জারি করে সেই নিয়মটাকে বলবৎ করতে হবে। আমাদের যে হাফপাশের আইনের কথা বলেছে ঢাকাস্থ শিক্ষার্থীদের জন্য করা হয়েছে, আমরা দাবি তুলেছি সারা দেশে সকল শিক্ষার্থীদের জন্য সকল গণপরিবহনে এই হাফপাড়া নিশ্চিত করতে হবে এবং সেটা আইন করে
নিশ্চিত করতে হবে, এটা হচ্ছে আমাদের বিষয়। যেমনটি শুনছিলেন যে এখানে অর্ধেক ভাড়া সেটি কিন্তু হলো মুখে নয়, কাগজে কলমে লিখিতভাবে তারা দাবি জানাচ্ছিলেন শিক্ষার্থীরা। তো পাশাপাশি তাদের আরো বেশ কিছু দাবি আছে, যে সমস্ত দাবির মধ্যে যে সমস্ত ড্রাইভার রয়েছে তাদের প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভার এবং তাদের যাতে ডোপ টেস্ট করা হয় সেটিরও কিন্তু দাবি তারা জানিয়েছেন। তো আজকে যখন মানববন্ধন শুরু হয়, তারা তাদের সহপাঠী যারা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের স্মরণে কিন্তু 2 মিনিট নীরবতা পালন করেছেন এবং তারপরে কিন্তু তাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামীকাল সকাল 10টা থেকে আবারও তারা তাদের এই কর্মসূচিতে যোগদান করবেন এবং রামপুরা ব্রিজের উপরেই তারা আবারও অবস্থান নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন শিক্ষার্থীরা। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনীর সদস্যরা উন্নত সমৃদ্ধ দেশ করার অগ্রসৈনিক। তিনি বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সশস্ত্র বাহিনীর সদস্যদের 2041 সালের মধ্যে উন্নত দেশ করতে কাজ করতে হবে। সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন সেরিমনিতে কথা বলেন তিনি। শাহ আলী জয়ের প্রতিবেদন। মিরপুর সেনানিবাসের শেখ হাসিনা কমপ্লেক্সে ডিফেন্স কলেজের ন্যাশনাল ডিফেন্স কোর্স 2021 এবং আর্মড ফোর্স ওয়ার কোর্স 2021-এর গ্র্যাজুয়েশন সেরিমনিতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার এনডিসিতে 27 জন বিদেশি সহ 88 জন এবং এএফডব্লিউসিতে 55 জন প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে উঠে আসে ডিজিটাল বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি পূরণ, আর্থসামাজিক সূচকে বাংলাদেশের এগিয়ে যাওয়া, মাথাপিছু আয় বৃদ্ধি প্রসঙ্গ। প্রধানমন্ত্রী জানান, দেশকে এগিয়ে নিয়ে যেতে আগামী দিনের লক্ষ্যের কথাও। আমরা উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। এখানে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বাংলাদেশ সদা প্রস্তুত। আমরা অর্থনৈতিক অগ্রগতির মানদণ্ডে বিশ্বের প্রথম 5টি দেশের মধ্যে স্থান করে নিয়েছি। আমরা দারিদ্র্যের হার যা 40 ভাগ ছিল তা 20.5 ভাগে নামিয়ে এনেছি। যদি করোনা মহামারী দেখা না দিত তাহলে এটা আমরা 17-18 ভাগে নামিয়ে আনতে সক্ষম হতাম। দুর্যোগের সময় মানুষের সেবায় সশস্ত্র বাহিনীর সদস্যদের এগিয়ে আসার কথাও উল্লেখ করেন সরকার প্রধান। আমি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যদের এটুকুই বলবো যে আমার 41-এর যে প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়ন তারই অগ্রসেনা হিসেবে আপনারা কাজ করে যাবেন আমি আশা করি। আর 2071 সালে আমাদের স্বাধীনতার শতবর্ষ পূর্তি হবে, সেটাও আমাদের মাথায় রেখে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ আর পিছিয়ে যাবে না, বাংলাদেশ এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী বলেন, সেনা, নৌ ও বিমান বাহিনীকে অত্যাধুনিক প্রযুক্তিতে গড়ে তুলতে তাদের জন্য বিশ্বমানের প্রশিক্ষণের ব্যবস্থা এবং সর্বাধুনিক অস্ত্র সরঞ্জাম সংগ্রহ করেছে সরকার। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির 2 যুগ পূর্ণ হলো। এই সময়ের মধ্যে পার্বত্য চট্টগ্রামে হয়েছে ব্যাপক উন্নয়ন, কিন্তু যে প্রত্যাশা নিয়ে শান্তি চুক্তি করেছিল পাহাড়িরা তা পূরণ হয়নি বলেও অভিযোগ তাদের। তাই চুক্তির বাস্তবায়নে সময়সূচি ভিত্তিক রোড ম্যাপ চান তারা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। 1997 সালের 2 ডিসেম্বর বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতির মধ্যে স্বাক্ষরিত হয় পার্বত্য চট্টগ্রাম চুক্তি, যার ফলে অবসান ঘটে 2 দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের। সশস্ত্র পাহাড়িরা ফিরে আসেন স্বাভাবিক জীবনে। ঐতিহাসিক এই চুক্তির জন্য ইউনেস্কো পুরস্কার পেয়েছিলেন তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 যুগে পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন বরাদ্দ 45 কোটি টাকা থেকে বেড়ে হয়েছে অন্তত 1200 কোটি টাকা। দুর্গম পাহাড়ে নির্মাণ হয়েছে 1,500 কিলোমিটারের পাকা সড়ক। 2 যুগে এই এলাকায় 500-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ হওয়ায় শিক্ষার হার বেড়েছে। আসুন সকলে ঐক্যবদ্ধভাবে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি, এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনি। চুক্তিতে ছিল পার্বত্য চট্টগ্রাম হবে পাহাড়ি নৃগোষ্ঠীদের বিশেষায়িত অঞ্চল। 2001 সালে পাহাড়িদের ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য ভূমি কমিশনের আইন হয়, কিন্তু এসবের বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ তাদের। ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন কিভাবে কাজ করবে সেই আইনটাই তো প্রণীত হয়নি। সেটা তো একটা নির্দিষ্ট একটা ছক থাকতে হবে আইনের ভিত্তি নিয়ে, সেগুলো তো এখনো অনুমোদন হয়নি। সংসদ থেকে তো সেটা অনুমোদন হয়ে আসতে হবে। সরকার
এই চুক্তি বাস্তবায়নের জন্য একটি সময়সূচি ভিত্তিক রোড ম্যাপ ঘোষণা করবে যে বাকি কাজগুলো তারা কবে করবে। এবং আমি মনে করি একটি নতুন করে অগ্রাধিকার ভিত্তিতে একটা সংলাপ আলাপ আলোচনা হওয়া দরকার উভয় পক্ষের মধ্যে। পাহাড়িদের মতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নই সেখানে সত্যিকারের শান্তি ও সমৃদ্ধি আনতে পারে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। কুমিল্লার কাউন্সিলর সোহেল ও আওয়ামী লীগ নেতা হরিপদ দাস হত্যা মামলার প্রধান আসামি শাহ আলম পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন 2 পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি আনোয়ারুল আজম জানায়, গতকাল রাত 1টার দিকে বেশ কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী চাঁদপুর রত্নাবতী গোমতী বেড়ি বাঁধে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় জেলা পুলিশ ও ডিবি পুলিশের একটি দল। এ সময় পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় 2 পক্ষের গোলাগুলিতে একজন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাকে শাহ আলম বলে শনাক্ত করে। পরে গুলিবিদ্ধ শাহ আলমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে গেল সোমবার সাবির হোসেন ও সাজন নামে আরও 2 আসামি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়। সড়কে যেন কিছুতেই থামছে না মৃত্যুর মিছিল। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অনেকে। রাজশাহী ও ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 10 জন। রাজশাহীর গোদাগাড়িতে বিআরটিসি বাসের চাপায় প্রাণ হারিয়েছে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে। পুলিশের প্রত্যক্ষদর্শীরা জানান, এনজিও কর্মকর্তা বাবা সাজু মিয়া তার 7 বছর বয়সী শিশুপুত্র আব্দুল্লাহ আল আলিফকে স্কুলে রাখতে যান। সকাল 9:15টার দিকে বিজয়নগর বাসনীতলা এলাকায় রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে বিআরটিসির একটি বাস তাদের 2 জনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। এদিকে নগরের আহমেদনগরে রাজশাহী নওগাঁ মহাসড়কে যাত্রীবাহী বাস চাপায় অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকাল 8:30টার দিকে ঘটনা ঘটে। এদিকে ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত হয়েছেন 1 জন, আহত হয়েছেন 10 জন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল স্থাপন নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার গ্রেপ্তার রাজশাহী কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর রিমান্ড আবেদনের শুনানি আজ হয়নি। সকালে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাকে 10 দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করে। পরে সিএমএম আদালতের বিচারক আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেন। এর আগে বুধবার ভোরে রাজধানীর ইশাখা হোটেলে তাকে গ্রেপ্তার করে র্যাব। আজকে মেয়র আব্বাসের বিজ্ঞ আদালতে যে সোপর্দ করে এই তার 10 দিনের যে রিমান্ডের আবেদন, সেটা বিজ্ঞ আদালত এটা আগামী রবিবার শুনানির জন্য দিন ধার্য করেছে। তো এই রিমান্ডটা আগামী রবিবার শুনানি হবে। আবার এইচএসসি পরীক্ষা প্রসঙ্গ। করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন আটকে থাকার পর সারা দেশে আজ থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। চলতি বছরের এইচএসসি ও 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী প্রায় 14 লাখ। পূর্ব ঘোষণা অনুযায়ী গ্রুপ ভিত্তিক 3টি বিষয়ের নম্বর ও সময় কমিয়ে 1.5 ঘন্টায় অনুষ্ঠিত হচ্ছে এবারের পরীক্ষা। আর সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে পরীক্ষা নিতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ডগুলো। প্রথম দিন অনুষ্ঠিত হয় পদার্থবিজ্ঞান পরীক্ষা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মহামারীর কারণে দীর্ঘ 7 মাস বিলম্বের পর বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা সহ সারা দেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। সকাল 10টা থেকে শুরু হয়ে 1.5 ঘন্টাব্যাপী এই পরীক্ষা চলে বেলা 11:30টা পর্যন্ত। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে 1,01,102 জন পরীক্ষার্থী। স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষার পুরো ব্যবস্থা করা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান সহ মোট 112টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা দিয়ে আমার এমসিকিউ এতটাই ইজি আসছে যে ভুলে একটা বেশি আগে ফেলছি, 13টাই গেছে। কোয়েশ্চেন প্রায় সবকিছু কমন হচ্ছে, মানে সবকিছু একদম সবাই পারার মধ্যে দিচ্ছে একদম কোয়েশ্চেন। এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে মোট 1,50,745 জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এবছর ছাত্র 79,715 জন ও ছাত্রী 71,228 জন। দীর্ঘ অপেক্ষার পর পরীক্ষা হওয়ায় খুশি শিক্ষক ও শিক্ষার্থীরা। আমরা পরীক্ষা দিতে পারছি, এটাই অনেক আসলে
এখন প্রিপারেশনও নিয়েছে, শর্ট সিলেবাস করেছে, ইজিও করেছে। এখন উদ্বেগটি কেটে গেছে, শিক্ষার্থীরা আবার তাদের যে স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসছে এবং আজকে পরীক্ষায় অংশগ্রহণ করছে। আজ প্রথম দিনে পদার্থ বিজ্ঞান পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে 13,070 জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। প্রস্তুতি কম থাকলেও ভালো কিছুর প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা। এতদিন পর এক্সাম, এত বড় একটা গ্যাপ পড়ছে, বাট আই হোপ ভালো হবে। সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে, ওখানে টাইম এনাফ ছিল, আলহামদুলিল্লাহ কমপ্লিট। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। প্রথম দিন সকালে অনুষ্ঠিত হয় বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা। পরীক্ষা শুরুর আগে সকাল 9:30 নগরীর সরকারি বরিশাল কলেজ কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে দেখভাল করার কথা এবং তাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পত্র দিয়েছে। ফরিদপুরে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন প্রায় 18,000 শিক্ষার্থী। সকাল 10টায় পরীক্ষা একযোগে শুরু হয় জেলার 9টি উপজেলার 37টি কেন্দ্রে। এবছর শুধু পরীক্ষার্থীদের কেন্দ্রে আসার কথা বলা হলেও প্রতিটি কেন্দ্রে অভিভাবকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সারা দেশের মতো দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতায় রংপুর বিভাগের 8টি জেলায় অনুষ্ঠিত হয়েছে এইচএসসি পরীক্ষা। সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সব রকম প্রস্তুতি সহ অতিরিক্ত পুলিশের ব্যবস্থা রাখা হয়েছে এলাকা জুড়ে। বগুড়া জেলার 62টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যশোর শিক্ষা বোর্ডের দেয়া তথ্যানুযায়ী খুলনা বিভাগের 10 জেলার 227টি কেন্দ্রে সকাল থেকে শুরু হয় এইচএসসি পরীক্ষা। সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিয়ে পরীক্ষার্থীরা নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত বছরের মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছিল। সর্বশেষ পরিস্থিতির উন্নতি হলে 13 সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয় সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 দিনের সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আরেকবার স্বাগত নিউজ 24 দিনের সংবাদে। এবার বৈশ্বিক করোনা পরিস্থিতি। বিশ্বে 24 ঘন্টায় করোনা সংক্রমণ পূর্ব দিনের চেয়ে বাড়লেও প্রাণহানি কিছুটা কমেছে। একদিনে মৃত্যু হয়েছে 8,092 জনের, আক্রান্ত হয়েছেন 6,54,334 জন। এ নিয়ে বিশ্বে মোট শনাক্তের সংখ্যা 26,37,00,000 ছাড়লো, আর 52,41,000 ছাড়লো মোট প্রাণহানির সংখ্যা। 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। একদিনে 1,543 জনের প্রাণহানি ও 1,14,000-এর বেশি আক্রান্ত হয়েছে দেশটিতে। রাশিয়ায় 32,000-এর বেশি আক্রান্ত ও 1,226 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় 38,000 আক্রান্ত হয়েছে যুক্তরাজ্যে। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন 23,79,00,000-এর বেশি মানুষ। বিশ্বের প্রতিটি মহাদেশেই ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। তবে এর আতঙ্কে প্রভাবিত হয়ে ভ্রমণ নিষেধাজ্ঞা না দিতে দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে ভ্যাকসিন তৈরির তথ্যের জন্য নতুন এই ভ্যারিয়েন্টটিকে সম্পূর্ণভাবে আলাদা করতে সক্ষম হয়েছেন হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এদিকে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে দেশের সবগুলো চেকপোস্ট ও বন্দরে গ্রহণ করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। এর ধারাবাহিকতায় বেনাপোল চেকপোস্ট ও বন্দরে ওমিক্রন সংক্রমণ প্রতিরোধে সতর্কতা জারি করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, পুলিশি তত্ত্বাবধানে ইমিগ্রেশনের প্রবেশ মুখে বসানো হয়েছে বিশেষ নিরাপত্তা চৌকি, আর চেকপোস্টে পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি মেডিকেল টিম কাজ করে যাচ্ছে। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন প্রথম শনাক্ত হয়, আর ভারতীয় ভ্যারিয়েন্টের মতো করোনার নতুন এই ভ্যারিয়েন্ট যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য বেনাপোল চেকপোস্ট ও বন্দরে সতর্কতা জারি করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের ডিজিটাল স্ক্যানিং মেশিনে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এছাড়া প্রত্যেক যাত্রীকে ইমিগ্রেশন কাউন্টারে প্রবেশের আগে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। যেসব যাত্রীগুলো বাংলাদেশে আসছে তাদের মাস্ক পরিধান করা এবং তাদের হ্যান্ড স্যানিটাইজিং করা নজরদারিতে রেখেছে, যাতে এগুলো ক্রস করে, এগুলো না মেনে যাতে কেউ বাংলাদেশে প্রবেশ করতে না পারে। বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন 5 থেকে 6,000 পাসপোর্টধারী যাত্রী ভারতে যাতায়াত করে থাকেন। এক্ষেত্রে করোনার দ্বিতীয় ঢেউয়ের মতো নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কায় সীমান্তবর্তী জেলা যশোরের মানুষ। আমাদের মনে ভয় কাজ করতেছে যে যেভাবে লোক আসা যাওয়া চলাফেরা করতেছে, এই ভাইরাসটা ছড়িয়ে যেতে পারে। সীমান্তের যে
অবস্থা, তাতে স্বাস্থ্য অধিদপ্তর যদি দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে ওমিক্রন যশোরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি। ওমিক্রনের সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার সহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর গুরুত্ব আরোপ করেন জেলা প্রশাসক। বেনাপোল বন্দর থেকে শুরু করে সব জায়গায় আমাদের সতর্ক অবস্থান আছে। সরকারের এই সমস্ত বিষয়ে যে সিদ্ধান্ত আসবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বা সরকারের উচ্চ পর্যায় থেকে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়নের জন্য প্রস্তুত আছি এবং আমরা সেভাবে কাজ করছি। এছাড়া ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকগুলোতে জীবাণুনাশক স্প্রে করার ব্যবস্থা নেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। স্বাধীনতার স্বপ্ন পূরণে মেগা প্রকল্পের ওপর ভর করে বদলে যাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। যদিও করোনা বাস্তবতার কারণে সময় মতো এসব প্রকল্প শেষ হওয়া নিয়ে শঙ্কা আছে, তারপরও আগামী বছরের জুনে পদ্মা সেতু দিয়ে যান চলাচলের লক্ষ্য কর্তৃপক্ষের। স্বাধীনতার পরপরই মেগা প্রকল্পের পথে হাঁটা সম্ভব না হলেও এখনকার গতিতে সন্তুষ্ট বিশেষজ্ঞরা। প্লাবন রহমানের রিপোর্ট। মুক্তিযুদ্ধ পরবর্তী এসব ছবি বলে দিচ্ছে কতটা হিংস্রভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল পাক হানাদার বাহিনী। বাঙালি জাতিকে সব দিক থেকে পঙ্গু করে দিতে চেয়েছিল পাক সেনারা। বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন, ব্রিজ, কালভার্ট, বিদ্যুৎ কেন্দ্র নিঃশেষ করে দিয়েছিল সবকিছু। অবশ্য স্বাধীনতার পরপরই দেশ গড়ার কাজে হাত দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুরু হয় ধ্বংসযজ্ঞের সংস্কার, মেরামত। 1971 থেকে 2021 দেখতে দেখতে 50 বছরে বাংলাদেশ, যেখান থেকে এখন পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। বিশেষ করে 2010 সাল থেকে মেগা সব প্রকল্পে হাত দেয় আওয়ামী লীগ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলছে পদ্মা সেতু, মেট্রো রেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ লাখ লাখ কোটি টাকার মেগা সব প্রকল্প। আগামী বছর ইনশাল্লাহ জুনের মধ্যেই আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতার, সক্ষমতা, সোনালী ফসল, পদ্মা সেতুর নির্মাণ প্রক্রিয়া শেষে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। বাস্তবায়নের পথে চট্টগ্রামের সম্ভাবনা কর্ণফুলী টানেল। নদীর তলদেশ দিয়ে নির্মিত 4 লেন বিশিষ্ট 3.4 কিলোমিটার দীর্ঘ টানেলের 2টি টিউবের খনন কাজ শেষ। 2022 সালের ডিসেম্বরে এই প্রকল্প শেষের আশা কর্তৃপক্ষের। করোনার থাবায় কাজে গতি হারালেও এখন পুরোদমে চলছে রাজধানীর 3 মেগা প্রকল্প। উত্তরা থেকে মতিঝিল রুটের মেট্রো রেল প্রকল্পের মধ্যে দৃশ্যমান বিভিন্ন স্টেশন, চলছে মেট্রো রেলের পরীক্ষামূলক চলাচল। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে কাজ চলছে পুরোদমে। তারপরও 9 বছরে 4 বার সময় পিছিয়েও প্রকল্পের অগ্রগতি মাত্র 30 ভাগের কিছু বেশি। যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শামসুল হকের মতে মেগা প্রকল্পের ক্ষেত্রে দেরি করে পথ চলা শুরু হলেও অগ্রগতি সন্তোষজনক। স্বাধীনতা উত্তরে আমাদের সক্ষমতা সেরকম ছিল না, চাহিদা ওরকম ছিল না, কিন্তু আশা করতে কিন্তু আমাদের জাতির পিতা ভুল করেননি। মেগা প্রজেক্ট বাস্তবে দেখছি, কিন্তু তার দর্শনটা রচিত হয়, তার স্বপ্নটা রচিত হয় অনেক আগে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প 1,13,000 কোটি টাকারও বেশি খরচে নির্মিত এই বিদ্যুৎ প্রকল্প থেকে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের। তাই মেগা প্রকল্পগুলোতে গতি ধরে রাখা কর্তৃপক্ষের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে থাকছে সামনের সময়গুলোতে। এরকম ডজনখানেক মেগা প্রকল্পের কাজ চলছে পুরো দেশ জুড়ে, যার মধ্যে আগামী বছর অর্থাৎ 2022 সালের ডিসেম্বর নাগাদ পদ্মা সেতু, মেট্রো রেল সহ অন্তত 3টি মেগা প্রকল্পের উদ্বোধন করতে চায় সরকার। শুধু তাই নয়, 2041 সালের মধ্যে বাংলাদেশ যে উন্নত দেশের স্বপ্ন দেখছে তার অন্যতম চালিকা শক্তি এসব মেগা প্রকল্প, যার মধ্য দিয়ে বাংলাদেশের বাড়ছে আত্মবিশ্বাস, সক্ষমতাও। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। শীতকালে বাতাসের আর্দ্রতা কম থাকায় চট্টগ্রামের কর্ণফুলী নদীর 2 ধারে চলছে নানা রকমের শুটকি উৎপাদনের মহোৎসব। বাজারে নতুন শুটকি আসলেও কমছে না দাম। বিদেশি শুটকি এখনো বাজার দখল করে রাখায় শুটকি উৎপাদকরা পাচ্ছেন না তেমন মূল্য। তবে চট্টগ্রামের শুটকি বিদেশের বাজারেও রয়েছে চাহিদা। আহদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রামের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে এই শুটকি। কর্ণফুলীর পাড়ে চলছে শুটকি উৎপাদনের মহোৎসব। সারি সারি চাং সাজিয়ে শুকানো হচ্ছে সামুদ্রিক 22 রকমের মাছ। ফাইসা মাছ আছে, লইট্টা মাছ আছে, চুরি মাছ আছে, ক্যাড়া মাছ আছে, বুলুট আছে, মানে বিভিন্ন আইটেমের মাছ আছে। শীতকালে মাছের কোনো অভাব নাই। মাছ আছে, আরো বিক্রি করে খাই।
প্রতিদিন সূর্যের তাপে বিষ ছাড়া শুধু লবণ মিশিয়ে শুকানো হয় কাঁচা মাছ। প্রতি বছর দেশের মানুষের শুটকির চাহিদা রয়েছে 60,000 টনের মতো। এর মধ্যে চট্টগ্রাম সহ সারা দেশে উৎপাদন করা হয় মাত্র 25,000 টন। বাকি 35,000 টন মিয়ানমার সহ দেশের বিভিন্ন জায়গা থেকে আমদানি করে দেশের মানুষের চাহিদা মেটানো হচ্ছে। বাইরের মাছের চেয়ে আমাদের দেশি মাছের এটা মান ভালো। আমাদের দেশের যেগুলি আছে সব চাহিদা মোতাবেক হয় না। চট্টগ্রামে উৎপাদিত শুটকি রপ্তানিও হচ্ছে। স্বল্প সুদে ব্যাঙ্গালোরের সুবিধা পেলে উৎপাদন বাড়বে আরো কয়েক গুণ বলছেন সংশ্লিষ্টরা। এইটা আমরা এখানেও বিক্রি করি দেশের বাজারে, আর বিদেশেও সাপ্লাই করি, বিদেশেও রপ্তানি করে থাকি। সরকার থেকে যদি কিছু সহযোগিতা পাইতাম তাহলে আমরা নিজেরা উৎপাদন করে দেশে যেভাবে বিভিন্ন দেশে জিনিসগুলো আমরা সাপ্লাই দিতে পারতাম। ক্রেতারা বলছেন দেশি বিদেশি শুটকিতে বাজার 6 লাখ হলেও কমছে না দাম। আমরা শুটকি পছন্দ করি, শুটকি তো আমাদের নাগালের বাইরে দাম, তো দাম একটু বেশি, আর একটু যদি কম হতো তাহলে ভালো হতো। বাজারে শুটকির দাম কমাতে উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই বললেন আমদানিকারকরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দিনের সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। আর একবার স্বাগত নিউজ 24 দিনের সংবাদে। বিশ্বজুড়ে চীনের প্রভাব বিস্তার ঠেকাতে 30,000 কোটি ইউরোর বিশাল বৈশ্বিক বিনিয়োগ পরিকল্পনা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। গ্লোবাল গেটওয়ে স্কিম নামে এই মহাপরিকল্পনা বুধবার সামনে এনেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। বিবিসি জানায়, ইইউ এর পরিকল্পনা বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের প্রকৃত বিকল্প হবে। বিশ্বের বিভিন্ন দেশে চীন BRI এর আওতায় রেল, সড়ক, সেতু, বন্দর সহ নানা ধরনের উন্নয়ন প্রকল্পে মোটা অঙ্কে অর্থায়ন করেছে। তবে এর মাধ্যমে চীনের ঋণের ফাঁদে দেশগুলো পড়ে যাচ্ছে, যা থেকে বেরিয়ে আসা অত্যন্ত কঠিন বলে অভিযোগ রয়েছে। নিউজ 24 দিনের সংবাদ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।